আগের দিন 35 পর্যন্ত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাপারেন্ট বাল্ক ডেন্সিটি is expressed in terms of milliliter by gram, percentage, gram by milliliter or degree Celsius। মানে বেসিক্যালি জিজ্ঞেস করছে যে অ্যাপারেন্ট বাল্ক ডেন্সিটির ইউনিট কি হবে, কি হবে এর অ্যান্সার? কেউ একজন বলো অ্যাপারেন্ট বাল্ক ডেন্সিটির ইউনিট কি হবে? অপশন এ, মিলিলিটার পার গ্রাম। ওকে, আর কেউ? অপশন সি হবে, অপশন সি, মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম। ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, গ্রাম বাই মিলিলিটার। Apparent bulk density represents the mass of a bulk sample of particulate or powdered material, including void spaces between particles, divided by its total volume. তাহলে mass by volume. It is expressed in mass per unit volume. Example, gram per cubic centimeter. আর আমরা জানি cubic centimeter মানে তো মিলিলিটার। Okay, which one of the following is not a radiation obtained from radioactive compounds? Beta, epsilon, gamma, alpha. এর মধ্যে কোনটা অপশন বি। কম্পাউন্ড থেকে পাওয়া রেডিয়েশন নয়? কি বলছো সবাই, আরেকবার বলো। এপসিলন। এপসিলন, অপশন বি এক্স্যাক্টলি। কারণ আলফা, বিটা, গামা এই তিনটে হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন আমরা জানি, এপসিলনটা রেডিয়েশন নয়। আলফার নেচার কেমন? না, ইট ইজ এ নিউক্লিয়াস অফ হিলিয়াম, 2 protons and 2 neutrons। এটা হচ্ছে পজিটিভ চার্জ রেডিয়েশন, এটা একটা আলফা। আর বিটা হচ্ছে নেগেটিভ চার্জড, ইট ইজ অ্যান ইলেকট্রন। বিটাতে থাকে হচ্ছে শুধুমাত্র একটা ইলেকট্রন। আর গামা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা নিউট্রাল, এটা কোনো নিউট্রন বা প্রোটনের কোনো অংশ নয়, এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মাস বলতে গেলে আলফার মাস হচ্ছে লার্জ, আর বিটার মাস হচ্ছে ভেরি স্মল। আর গামার কোনো মাস নেই, যেহেতু এটা ওয়েভ, এটার কোনো মাসই নেই। তো যেহেতু আলফার মাস হচ্ছে আলফা, যে সাইজ, পার্টিকেল সাইজ যেটা আছে সেটা অনেক বড়, তো সেই জন্য তার স্পিড হচ্ছে স্লো, এবং তার যে মানে কোনো কিছু পেনিট্রেট করার ক্ষমতা যেটা, সেটা আলফার রের সে পেনিট্রেশন পাওয়ার হচ্ছে কম। বিটার স্পিড তার থেকে একটু বেশি এবং পেনিট্রেশন পাওয়ারও একটু বেশি। আর গামার পেনিট্রেশন পাওয়ার হাইয়েস্ট, এবং স্পিড হচ্ছে স্পিড অফ লাইটের যা স্পিড, সেই স্পিডে গামারে একই স্পিডে চলে। আয়নাইজিং এফেক্ট, আলফার সব থেকে স্ট্রং, বিটার উইক আয়নাইজিং এফেক্ট, আর গামার ক্ষেত্রে সেটা ভেরি উইক। মোস্ট ডেঞ্জারাস ওয়েন সোর্স ইজ ইনসাইড দ্য বডি। ইনসাইড দ্য বডি না হলেও এটার ক্ষেত্রে কি হয়, আলফা রে যখন যদি আমাদের মানে বডির কাছাকাছি আলফা রে যদি সংস্পর্শে আসা হয়, তাহলে সেখানে দেখা যায় কি যে আমাদের যে স্কিন আছে
সেটাকে পুরোপুরি পেনিট্রেট করে মানে এপার ওপার যেতে পারে না, এপার থেকে ওপার যেতে পারে না। তো সেটা স্কিনেই অ্যাবজর্ব হয়ে যায়। আর বিটার এর ক্ষেত্রে কি দেখা যায় যে স্কিন ভেদ করে ভিতরে যে মাসেল আছে সেখানে অ্যাবজর্ব হয়। আর গামা এর ক্ষেত্রে একেবারে পুরো দেহের মানে হিউম্যান বডি যদি তার সংস্পর্শে আসে তাহলে পুরো পেনিট্রেট করে এই পাশ থেকে মানে পেনিট্রেট করে ওপাশ দিয়ে বেরিয়ে যেতে পারে, এরকম ক্ষমতা গামা এর ক্ষেত্রে আছে। তো ডেঞ্জারাস সবকটাই, বাট অ্যাবজর্পশন আলফার আলফা রে অ্যাবজর্পশন হয়ে যায়, আলফা বিটা মোটামুটি দেহের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যায়। আর গামা রে পুরো পেনিট্রেট করে যেতে পারে। স্মল পক্স ভ্যাকসিন ইজ আ স্মল পক্স ভ্যাকসিন কি ধরনের ভ্যাকসিন? ব্যাকটেরিয়াল ভ্যাকসিন, টক্সয়েড, অ্যান্টিসেরাম, ভাইরাল ভ্যাকসিন? ভাইরাল। ভাইরাল। ভাইরাল ভ্যাকসিন। Okay, smallpox vaccine is used to prevent smallpox infection caused by the variola virus. It is the first vaccine to have been developed against a contagious disease. In 1796, British physician Edward Jenner demonstrated that an infection with the relatively mild cowpox virus conferred immunity against the deadly smallpox virus. এটা ইনি প্রথম আবিষ্কার করেন যে রিলেটিভলি মাইল্ড এক ধরনের পক্স হয় গরুর ক্ষেত্রে, সেই কাউপক্সের জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি সেই অ্যান্টিবডি থেকে ইয়েতে কি বলে মানুষের ক্ষেত্রে স্মল পক্সের সেই অ্যান্টিবডি মানুষের স্মল পক্সের ক্ষেত্রেও কাজ করে। কাউপক্স সার্ভড অ্যাজ আ ন্যাচারাল ভ্যাকসিন until the modern smallpox vaccine emerged in the 20th century. From 1958 to 1977, the World Health Organization conducted a global vaccination campaign that eradicated smallpox. এখন বর্তমানে স্মলপক্স আর কোনো জায়গায় মানে হতে শোনা যায় না বা হয় না, এটা কমপ্লিটলি এরাডিকেটেড হয়ে গেছে, মেকিং ইট দ্য অনলি হিউম্যান ডিজিজ টু বি এরাডিকেটেড, মানে একমাত্র হিউম্যান ডিজিজ যেটা। বলছি যে কমপ্লিটলি অপশনে মানে একটা কোশ্চেনে দেখছিলাম কমপ্লিটলি ইরাডিকেটেড ডিজিজ স্মল পক্সও আছে, অপশনে লেপ্রোসি আছে, তো কোনটা হবে? না না, অবভিয়াসলি স্মল পক্স, লেপ্রসি এরাডিকেটেড নয় তো। লেপ্রসি তো এখনো হয় মানুষের, লেপ্রসি হয়, পোলিও হতে দেখা যায়, এগুলো এরাডিকেটেড নয়। লাস্ট না, লাস্ট কয়েক বছর ধরে মনে হয় ভারতে নতুন করে কোনো পোলিও আহ, মানে রোগীর রেজিস্ট্রেশন হয়নি। বাট একবার কোন এক বছরে রেজিস্ট্রেশন না হলে সেটাকে এরাডিকেটেড বলা হয় না। কন্টিনিউয়াস কিছু টার্মস আছে, কিছু বছর কন্টিনিউয়াস না হওয়ার পরে তখনই বলা যায় যে এরাডিকেটেড কমপ্লিটলি। একমাত্র হিউম্যান ডিজিজ আচ্ছা। এরাডিকেটেড সেটা হচ্ছে স্মল পক্স, এছাড়া এখনো পর্যন্ত কোনো হিউম্যান ডিজিজ নেই যেটা এরাডিকেটেড হয়েছে। ঠিক আছে। Although routine smallpox vaccination is no longer performed on the general public, the vaccine is still being produced for research and to guard against bioterrorism, guard against bioterrorism, biological warfare, and mpox, monkeypox বলে। Okay, next question. What compound is present in ashwagandha? Steroidal glycoside, steroidal lactone, terpenoid glycoside, terpenoid alkaloids. কোনটা হবে অ্যান্সার?
অশ্বগন্ধাতে কি ধরনের কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড দেখতে পাওয়া যায়? স্টেরয়েডাল ল্যাকটোন হতে পারে। আর কেউ? স্টেরয়েডাল ল্যাকটোন একজন বললো, আর আর কেউ? ওকে, অ্যাকচুয়ালি অ্যান্সার এখানে স্টেরয়েডাল গ্লাইকোসাইড দেওয়া ছিল, বাট অ্যান্সার এই যে অপশন রয়েছে তার মধ্যে থেকে স্টেরয়েডাল গ্লাইকোসাইড এন্ড স্টেরয়েডাল ল্যাকটোন দুটোই হবে। তো কি কি পাওয়া যায় স্টেরয়েডাল অ্যালকালয়েডস এর মধ্যে? সরি, স্টেরয়েডাল অ্যালকালয়েড এন্ড স্টেরয়েডাল ল্যাকটোন দুটো হবে। তো স্টেরয়েডাল অ্যালকালয়েড এর মধ্যে কি দেখতে পাওয়া যায়? উইথানিন, সমনিফেরিন, সোমনিন, উইথান উইথানানিন, এগুলো দেখতে পাওয়া যায়। আর ল্যাকটোনস এর মধ্যে হচ্ছে উইথানোলাইটস A to Y, মানে উইথানোলাইটস এ, উইথানোলাইটস বি, এরকম ভাবে ওয়াই পর্যন্ত। ডিহাইড্রো উইথানোলাইট আর, উইথাসমনিফেরিন এ, উইথাসম উইথাসমিডাই ডাই ডাইনন, তারপরে এইরকম ল্যাকটোনস গুলো দেখতে পাওয়া যায়। আর স্যাপোনিনসে দেখতে পাওয়া যায় হচ্ছে সিটোইনো সিটোইনডোসাইড 7 and 8। রুট এক্সট্রাক্টের মধ্যে পাওয়া যায় হচ্ছে উইথানোলাইড এ, উইথানোলাইড ডি, মেজর কম্পোনেন্ট মেজর কম্পোনেন্টস। আর লিফ এক্সট্রাক্টের মধ্যে মেজর কম্পোনেন্ট হচ্ছে উইথানন, উইথাফেরিন এ, এগুলো। Next question, antimony potassium tartarate is commonly known as? অপশন এ। Tartarate, Epsom salt, caustic soda, Rochelle salt, কোনটা হবে? অপশন এ। Tartaremetic. Okay, right answer will be tartaremetic. Antimony potassium tartrate, also known as potassium antimonyl tartrate, potassium antimony tartrate, or tartaremetic, has the formula, এখানে ফর্মুলাটা লেখা হয়েছে, দেখে নেবে একবার। The compound has long been known as a powerful emetic and was used in the treatment of uh, schistosomiasis and leishmaniasis. leishmaniasis এর আরেকটা নাম কি? লেশমানিয়াসিস ডিজিজের আরেকটা নাম কি? মনে পড়ছে না, ঠিক ভুলে গেছি। লেশমানিয়াসিস হচ্ছে কালাজার। হ্যাঁ, কলেজের। It is used as a resolving agent. It typically is obtained as a hydrated form, as a hydrated ফর্মে পাওয়া যায়। আর এটা হচ্ছে পাওয়ারফুল এমেটিক, যেটা লেশমানিয়াসিসে ইউজ করা হয়। Okay, commonly used spice clove is obtained from flower bud, rhizome, root, leaf. অপশন এ। Option A, flower bud. Okay, clover scientific name কি?
ক্যারি কি ক্যারিওফাইলাম কিছু একটা বটে, কি ভুলে ওদের নামটা মনে পড়েছে। অন্য কেউ একজন বলো ক্লোভের সায়েন্টিফিক নেম বা বোটানিক্যাল নেম কি? বাকিরা ক্লোভের বোটানিক্যাল নেম কি? মনে পড়ছে না এখন। অ্যাটলিস্ট সার্চ করে দেখে বলো, তাহলে অন্তত মনে থাকবে পরে। কি আছে নাম? ইউজেনিয়া ক্যারিওফাইলাস। ইউজেনিয়া ক্যারিওফাইলাস। মেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি? ইউজিনল। ইউজেনল। ক্লোভের মেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে ইউজেনল। ভোলাটাইল অয়েল থাকে, অ্যাসিটেট ইউজেনল, আলফা বেটা ক্যারিওফাইলিন, ট্যানিন, এই সমস্ত কিছু পাওয়া যায়। আর এর ইউজ হচ্ছে অ্যান্টিসেপটিক, কার্মিনেটিভ, ফ্লেভারিং এজেন্ট, স্টিমুল্যান্ট, লোকাল অ্যানাস্থেটিক্স হিসেবে ইউজেনল ইউজ হয়। স্পাইস অয়েল ইন পারফিউমারিতে ইউজ হয়, যেখানে বিভিন্ন ধরনের পারফিউম প্রডিউস করা হয়, সেই সমস্ত জায়গাতে ইউজ হয়। ইউজেস ইন টুথেক্স, আমরা অনেকেই ক্লোভকে ইউজ করে থাকি দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে। ডেন্টাল প্রিপারেশনস এন্ড মাউথ ওয়াশেস। Clove oil and zinc oxide are used in temporary filling or dental cavities. ঠিক আছে, দাঁতের যন্ত্রণা বা দাঁতের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমরা অনেকেই ক্লোভ ইউজ করে থাকি। ক্লোভ আমরা বাংলায় বলে থাকি লবঙ্গ, আর এমনি তাছাড়া অন্য ভার্নাকুলার নেম যেগুলো আছে সেগুলো লবঙ্গ এরকম বলা হয়। Indicate the problem in the dosage form when camphor and menthol are added together. Indicate the problem in the dosage form when camphor and menthol are added together. Effervescent, deliquescent, hygroscopic, eutectic. অপশন ডি ইউটেটিক। ইউটেকটিক। আচ্ছা, এফারভেসেন্ট কি? ডিজলভ, যখন জলে দেওয়া হয় তখন এফারভেশন অফ কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, ওই এফারভেসেন্ট মানেটা কি? মানে বাবলস ফর্ম হয়, কার্বন ডাইঅক্সাইডের যে বাবলস ফর্ম হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় কেমিক্যাল, জলের সঙ্গে কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, সেটা বাবল ফর্ম হয়ে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসে। ওকে, ডেলিকুসেন্ট। मतलब অ্যাবজর্ব করে পর লিকুইফাই হয়ে যায় আর কি, ডোজেস ফর্ম। ইয়ে থেকে অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে নিজেই সলিড থাকে, সেটা তাতে ময়েশ্চার অ্যাবজর্ব করে নিজেই ওটা লিকুইফাই হয়ে যায়। আচ্ছা, হাইগ্রোস্কোপিক। অ্যাবজর্ব ময়েশ্চার।
যে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারার ক্ষমতাকে হাইগ্রোস্কোপিক বলে। আর এইটার অ্যান্সার হবে হচ্ছে ইউটেকটিক। ইউটেকটিকে কি হয়? A eutectic system is or eutectic mixture is a type of homogeneous mixture that has a melting point lower than those of the two constituents. The lowest possible melting point over all of the mixing ratios of the constituent is called the eutectic temperature. On a phase diagram, the eutectic mixture, the eutectic temperature is যখন বিশেষ করে এই ক্যাম্ফর আর মেন্থলের যেটা বলা হলো, ক্যাম্ফর এবং মেন্থলকে যখন অ্যাড করা হয় তখন যখন মিক্স করা হয় তখন এগুলো মেল্ট হয়ে যায়। তো তার জন্য একটা ইনার্ট পাউডার মানে একটা ইনার্ট পাউডার ইউজ করা হয় ক্যাম্ফর আর মেন্থলকে মিক্স করার জন্য, যাতে কি হয় যে এরা দুটো কেমিক্যাল কম্পাউন্ড তো এরা তো মানে মেল্ট হয়ে যাবে, কিন্তু সেটা মেল্ট হয়ে যেন কোনোভাবেই এভাপোরেট না হয়ে যায়, তার জন্য ইনার্ট পাউডার ইউজ করা হয়, যে পুরোটা মেল্ট হওয়ার পরে যে লিকুইডটা হবে সেটা পুরোটাই ওই ইনার্ট পাউডার সে অ্যাবজর্ব করে রেখে দেবে। এটাই হয় ইউটেকটিক মিক্সচারে। Okay, angioedema is the adverse drug reactions affecting the GIT, liver, pancreas, skin. স্কিন। Angioedema এফেক্ট করে হচ্ছে স্কিনে, তাই তো? ওকে, রাইট অ্যান্সার স্কিন। তো এখানে কি হয়, angioedema is a condition where small blood vessels leak fluid into the tissue under the skin, causing swelling in different parts of the body. It can develop because of an allergic reaction and is usually accompanied by hives or urticaria. তো এতে কি হয় যে যে ছোট ছোট ব্লাড ভেসেল যেগুলো আছে সেখান থেকে ফ্লুইড লিক হয়, এখানে ব্লাডও লিক হতে পারে অথবা প্লাজমাও লিক হতে পারে। তো সেগুলো লিক হয় এবং লিক হয়ে সেটা কোথায় জমা হয় না, স্কিনের তলায় টিস্যুতে জমা হয়, এবং তার ফলে সেখানে সেগুলো সোয়েলিং হয় এবং পুরো মানে অ্যাকচুয়ালি এডেমা যেমন হওয়ার কথা, যে ওয়াটার অ্যাকুমুলেশন হওয়ার, সেরকম ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যায় স্কিনের তলায়। তো এর সাথে আর্টিকারিয়াও দেখতে পাওয়া যায় অনেক সময়। তো এটাকে বলা হয় হচ্ছে অ্যানজিওএডেমা। আচ্ছা, এনএফএল এর এক্সাম কে কে দিয়েছিল? আমাকে মনোজ মেসেজ করেছিল। আর কে দিয়েছে? আর কেউ দিয়েছিল এনএফএল এক্সাম? দাদা কাট অফ মনে হচ্ছে হাই যাবে নাকি প্রচুর। আর কেউ দিয়েছে এক্সাম? কাট অফ তো মনে না। হচ্ছে সুজন দিয়েছে নাকি? না স্যার, দেওয়া হয়নি। আচ্ছা, আর কেউ মনোজ ছাড়া আর কেউ এক্সাম দেয়নি এনএফএল এর? দাদা আমি যে এক্সাম সেন্টার দিতে গেছি 3টে পোস্টের জন্য 10টা পোস্টের জন্য একটা সেন্টারেই প্রায় 900 ক্যান্ডিডেট মানে এক্সাম দিতে এসেছিল। ওটা বিষয় নয়, প্রচুর ওটা বিষয় নয়, এটা প্রচুর কম্পিটিশন। কম্পিটিশন আরো অনেক বেশি থাকে এগুলোতে। আরো এগুলো যদি, এটা যদি এনএফএল না হয়, যদি অন্য কিছু হতো, 10টা যা মনে হচ্ছে মানে এখন যেমন নিটে 700 আসছে সেরকম মনে হচ্ছে এই এক্সাম গুলো তো লাস্ট অব দি হাইয়েস্ট মার্ক এরকমই চলে যাবে যেরকম আর কি কম্পিটিশন লেভেল বেড়ে গেছে।
কম্পিটিশন লেভেল দিন দিন আরো বাড়বে, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। নিজের প্রিপারেশনটাকে ঠিক করে রাখতে হবে, কম্পিটিশন দিন দিন আরো বাড়তেই থাকবে। অ্যাজ পার দ্য ড্রাগস এন্ড এইবারে এনএফএল থেকে বেশিরভাগ কোশ্চেন ওই মানে টি হাফ এইসব টি ম্যাক্স থেকে বেশি কোশ্চেন দিয়েছে, আর একটু একটু ওয়ার্ড ঘুরিয়ে দিয়েছে মানে মিনিং গুলো। হ্যাঁ মানে ওই পোর্শন বায়োটেকনোলজি, তারপরে এদিকে জিন, ডিএনএ, আর বায়ো ফার্মাসিউটিক্স এইসব গুলো। ফার্মাসিউটিক্স থেকে question অনেক এসছে। ওই জায়গা থেকে অনেকগুলো কোশ্চেন এমন ভাবে মানে একটু ঘুরিয়ে দিয়েছে, যার জন্য অনেকেই ওই জায়গাগুলোতে একটু ভুল গেছে। আর মেডকেম এর কোশ্চেন গুলো পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে, মানে যেমন ওই একটা ক্যান্সারের কোশ্চেন দিয়েছিল ওই সাইক্লোফসফামাইডের, যেটা অ্যাক্টিভ মেটাবোলাইটটা অ্যালডোফসফামাইড দিয়েছে, আর একটা হাইড্রোক্সি ফসফামাইড দিয়েছে। তো হ্যাঁ, কেউ প্রথমে চোখেই পড়বে না হাইড্রোক্সি ফসফামাইডটা চোখে পড়বে, সবাই অ্যালডোফসফামাইডটাই করে আসবে, ওটাই ভুল করেছে। প্রাইমারি মেটাবোলাইট যেটা ছিল সাইক্লোফসফামাইডের। আর একটা কোশ্চেন ছিল ওই যেটাতে প্রো ড্রাগ কোনটা একটা কোশ্চেন ছিল না, সোলিনডাক, হ্যাঁ ওই মিথাইল অ্যামিন, হ্যাঁ মিথাইল অ্যামিনটা ওটা একটা না একটা দিয়েছিল না, যে মিথাইল অ্যামিনের অ্যাক্টিভ মেটাবোলাইট, ওইটা সবাই মিথক্সামিন কিছু একটা করেছে, ওটা অ্যাকচুয়ালি ইয়েটাই হবে, ওই ফর্মালডিহাইড হবে। ওটার কথা বলছি না আমি, মানে অপশন গুলোর মধ্যে কোনটা প্রো ড্রাগ আছে সেটা একটা কোশ্চেন ছিল, তাতে একটা হ্যাঁ একটা প্রোপানল ছিল, ভ্যানসাইক্লোভির ছিল, হ্যাঁ ওটা একটা ছিল, আর একটা ছিল সালফাসালাজাইন একটা ছিল। সালফাসালাজাইন, সোলিনডাক এরকম অপশন ছিল। তো অ্যাকচুয়ালি সালফাসালাজাইন, সোলিনডাক দুটোই প্রো ড্রাগ হয়, কিন্তু এরা অ্যাকচুয়ালি সোলিনডাককেই দেখেছে প্রোডাক্ট হিসাবে। ওটা কেউ একজন ওটা চ্যালেঞ্জ করা উচিত যে সালফাসালাজাইন আর সোলিনডাক দুটোই প্রোডাক্ট হিসেবে আসে। As per the Drugs and Cosmetics Act 1940 and Rules 1945, Schedule A, which application form should be used to grant a license for the manufacture of Ayurvedic and Unani drugs? কোনটা হবে? আয়ুর্বেদিক এবং ইউনানি ড্রাগের জন্য ম্যানুফ্যাকচারিং এর জন্য কোন ফর্মে অ্যাপ্লিকেশন করতে হয়, সরি কোন ফর্মে গ্র্যান্ট অফ লাইসেন্স, মানে লাইসেন্স গ্র্যান্ট করা হয় কোন ফর্মে? 24D 24D, 24B, 24A, 24C, কোনটা হবে? অপশন এ। ওকে, অ্যান্সার হবে হচ্ছে 24D। এর একটা লিস্ট আমার বানিয়ে দেওয়া ছিল, আমি লিস্টটা আর একবার খুঁজে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, যে কোন ফর্মে কোন মানে ফর্ম গুলোর সাথে সেই ফর্ম গুলো কি কাজে ইউজ হয়, সেই সমস্ত একটা পুরো লিস্ট ছিল, লিস্টটা আমি দিয়ে দেবো ওখানে গ্রুপে। ওকে, অ্যাক্সিস ইজ আ বোন অফ স্কাল, স্পাইনাল কর্ড, লেগ, ফোরআর্ম। অ্যাক্সিস কোথাকার বোন, মানে কোথাকার হাড়? স্পাইনাল কর্ডের মনে হয়। আচ্ছা বলতে পারবে? স্পাইনাল কর্ড ঠিক আছে, স্পাইনাল কর্ডের মানে কত নম্বর বোন হচ্ছে অ্যাক্সিস? সেকেন্ড, সেকেন্ড। মানে প্রথমে অ্যাটলাস, তারপরে অ্যাক্সিস। অ্যাটলাস, তারপরে হচ্ছে অ্যাক্সিস। একমাত্র পুরো স্পাইনাল কর্ডে দুটো মাত্র বোনেরই আলাদা আলাদা নাম দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাটলাস, ফার্স্ট একটা হচ্ছে অ্যাটলাস, আর সেকেন্ডটা হচ্ছে অ্যাক্সিস। অ্যাটলাস বোনটা যেটা থাকে সেটা অলমোস্ট মানে আমাদের যে ক্রেনিয়াস যেটা থাকে
তার মধ্যে থাকে, আর সেকেন্ডটা হচ্ছে অ্যাক্সিস। এটা হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। In anatomy, the axis is the second cervical vertebra of the spine, immediately inferior to the atlas, upon which the head rests. The spinal cord passes through the axis. The spinal cord passes through the axis. ইয়েতে অ্যাটলাসের মধ্যে দিয়ে কিন্তু স্পাইনাল কর্ড পাস হয় না, অ্যাক্সিস থেকেই স্পাইনাল কর্ড পাস হওয়া শুরু করে। The defining feature of the axis is its strong bony uh, protrusions known as the dens, which rises from the superior aspect of the bone. পাশে ছবি দেওয়া আছে, ছবিটা দেখবে সবাই। এই মাঝের এই অংশটা এখানে বডি লেখা আছে, এটা হচ্ছে মাঝের অংশটা হচ্ছে বডি। সুপেরিয়র আর্টিকুলার সারফেস আর ইনফেরিয়র আর্টিকুলার সারফেসও থাকে। ফোরামেন ট্রান্সভার্সেরিয়াম। ডেন্সটা কি? ডেন্স ওই যেটা উপরের ত্রিকোণ আকার। The defining feature of the axis is its strong bony মানে এটার সাথে কি মানে সিএনএস অ্যাটাচ থাকে? এটার সাথে হচ্ছে অ্যাটলাস অ্যাটাচ থাকে। আচ্ছা, আর এটা তো অ্যাক্সিস, এর সাথে অ্যাটলাস অ্যাটাচ থাকে ডেন্সের সাথে। ঠিক আছে, which rises from the superior aspect of the bone. বোনের উপর দিক থেকে এটা তৈরি হয়, উপরের পোর্শন থেকে। Okay, next question. Enamel is a constituent of Option B. টেট। enamel is a constituent of teeth. এটা আমরা ছবিটা দেখবো। সবার প্রথমে সবার বাইরের যে অংশটা উপরে সেটা হচ্ছে এনামেল। এনামেল হচ্ছে আমাদের হিউম্যান বডির সব থেকে টাফেস্ট পার্ট। মানে আমরা অনেকে ভাবি যে বোন হচ্ছে সব থেকে টাফেস্ট পার্ট, বাট বোনের থেকেও টাফ হচ্ছে এনামেল, শক্ত অংশ। এনামেলের ঠিক নিচে থাকে হচ্ছে ডেন্ট্রিন, আর তারও ঠিক নিচে থাকে হচ্ছে পাল্প, তারও ভিতরে থাকে হচ্ছে পাল্প। আর এই পাল্পেই যত আমাদের নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই সব এই পাল্প পর্যন্তই থাকে। এবার কি হয় যে যতটা অংশ আমাদের গামের মধ্যে থাকে সেই অংশটাকে আমরা বলি রুট। দাঁতের যতটা অংশ গামের মধ্যে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রুট। আর গামের বাইরে যতটা অংশ আমরা দাঁত হিসাবে দেখতে পাই সেটাকে বলা হয় হচ্ছে ক্রাউন। মানে পাল্পেই তো না ব্লাড সাপ্লাই আছে না? পাল্পেই যত দাঁতের মধ্যে যত ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই সমস্ত হচ্ছে পাল্প পর্যন্তই রেস্ট্রিক্টেড থাকে। পাল্পের বাইরে আর কোনো ডেন্ট্রিন বা এনামেল কোনোটাতেই আর ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই কিছু থাকে না। যখন বলা হয় যে কি বলে দাঁত সেন্সিটিভ হয়ে গেছে, কোনো ঠান্ডা বা গরম কিছু খেলেই যন্ত্রণা করছে বা মানে ঝিনঝিন করছে, তার মানে বুঝতে হবে যে সেখানে এনামেল এবং ডেন্ট্রিন মানে পোর্শন কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং পাল্পের পোর্শন ওপেন হয়ে গেছে, যার ফলে যা কিছু খাওয়া হচ্ছে না কেন সেটা ডাইরেক্ট পাল্পের সঙ্গে কানেক্টে আসছে এবং সেখান থেকে নার্ভ এন্ডিং এর কানেকশনে আসছে।
নার্ভ এন্ডিং এর কানেকশনের জন্য ডাইরেক্ট ওই যে সেন্সেশন তৈরি হচ্ছে এবং সেটা আমরা বুঝতে পারছি যে যন্ত্রণা করছে বা ঝিনঝিন করছে। The transformation of the larva into an adult through drastic changes is called metamorphosis, menopause, reverse osmosis, budding. লার্ভা থেকে অপশানে লার্ভা থেকে অ্যাডাল্ট তে কনভার্ট হওয়ার জন্য যে ড্রাস্টিক চেঞ্জ হয় সেই প্রসেসটাকে কি বলে? ট্রান্সফরমেশনের প্রসেসটাকে কি বলা হয়? কি বলা হয় বলো? মেটামরফোসিস। মেটামরফোসিস। তো right answer will be metamorphosis. Metamorphosis is the biological process of development of an organism from the time of birth or hatching into an adult stage by abrupt change in the animal's body such that is mode of nutrition and behavior both are changed. It can be seen in fishes, amphibians, তারপরে হচ্ছে মোলাস্ক, এসবের মধ্যে দেখা যেতে পারে। বেসিক্যালি এখানে তলায় যে ছবিটা দেওয়া রয়েছে এটা সব থেকে বুঝতে সুবিধা হবে যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার যে চেঞ্জটা, শুঁয়োপোকা যখন থাকে সেটা হচ্ছে লার্ভা পোর্শন থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লার্ভা, প্রথমে এগ, তারপরে লার্ভা, তারপরে হচ্ছে পিউপা, তারপরে অ্যাডাল্ট। অ্যাডাল্ট স্টেজটা হচ্ছে যে প্রজাপতি যেটা সেটা হচ্ছে অ্যাডাল্ট স্টেজ, আর শুঁয়োপোকা যেটা থাকে সেটা হচ্ছে লার্ভা স্টেজ। তো এই যে চেঞ্জেসটা এটাকেই বলা হয় হচ্ছে মেটামরফোসিস। Next question, according to the Drugs and Cosmetics Act of 1940 and Rules 1945, the insulin preparation should be stored at a temperature of 9 to 25 degrees Celsius, below 1 degree Celsius, 2 to 8 degrees Celsius, above 25 degrees Celsius. কি হবে অ্যান্সার? 2 to 8। 9 to 25। 2 to 8 ডিগ্রি সেলসিয়াস একজন বলেছে, 9 to 25 ডিগ্রি সেলসিয়াস একজন বলেছে। ওকে, এখানে হিসেব মতো দুজনেরই উত্তর সঠিক। এখানে কোশ্চেনটা আরেকটু ক্ল্যারিফাই করে দিলে এক্সাক্ট অ্যান্সার বলা যেত। যদি বলা হয় যে সিল্ড ভায়াল, ঠিক আছে, বা সিল্ড কার্ট্রিজ, ইনসুলিনের সিল্ড ভায়াল বা সিল্ড কার্ট্রিজ মানে যেটা এখনো পর্যন্ত ওপেন হয়নি বা যে ভায়ালটার থেকে এখনো পর্যন্ত প্রিক করে ইনসুলিন বের করে নেওয়া হয়নি, সেই রকম যদি ভায়াল থাকে তাহলে সেটাকে অবভিয়াসলি 2 to 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখতে হবে। এইবার যদি একটা ভায়ালে যতটা ইনসুলিন থাকে সেটা তো আর একবারেই ইউজ হয়ে শেষ হয়ে যায় না, সেটা প্রত্যেক দিন কিছু কিছু করে ইউজ হয়, সেটা অ্যাটলিস্ট মানে কয়েকদিন তো চলে। তো একবার প্রথমবার প্রিক হয়ে যাওয়ার পরে সেটাকে রুম টেম্পারেচারে রাখা যায়, সেটাকে তখন 9 to 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখা যায়। তো কিন্তু সাধারণত এইরকম ধরনের কোশ্চেন আসলে এটাই জানতে চাওয়া হয় যে এক্সাক্ট কুল টেম্পারেচারে যেটা রাখার, সরি কুল টেম্পারেচার নয়, কোল্ড টেম্পারেচারে যেটা রাখার কথা, সেই কোল্ড টেম্পারেচারটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত না হয় সেটা জানতে চায়। 2 to 8 ডিগ্রি সেলসিয়াস ওটাকেই এখানে এখানে টিক মারতে হবে। কিন্তু যদি কখনো ক্ল্যারিফাই করে দেয় যে সিল্ড ভায়াল হলে কত ডিগ্রি টেম্পারেচারে, 2 to 8 ডিগ্রি, আর যদি ওপেন ভায়াল হয় তাহলে সেটাকে 9 to 25 বা রুম টেম্পারেচার যেটা বলা থাকবে সেটা সেটা সেইটাই তখন অ্যান্সার হবে। তখন ওপেন ভায়ালের ক্ষেত্রে কিন্তু 2 to 8 ডিগ্রি সেলসিয়াস হবে না, ঠিক আছে। আর এই ধরনের কোশ্চেন আসলে সেখানে 2 to 8 ডিগ্রি সেলসিয়াসটাই জানতে চাওয়া হয়। ওকে, Type 3 of the drug master file gives information about
ড্রাগ মাস্টার ফাইলে টাইপ 3 তে কি ধরনের ইনফরমেশন পাওয়া যায়? টাইপ 3 ড্রাগ মাস্টার ফাইলে কি ধরনের ইনফরমেশন পাওয়া যায়? ড্রাগ সাবস্টেন্সেস, পার্সোনাল এন্ড ফ্যাসিলিটিস, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, এক্সিপিয়েন্টস। অপশন সি। আর কেউ? অপশন সি হবে মামা। ওকে, উত্তর হবে অপশন সি, প্যাকেজিং ম্যাটেরিয়ালস। আমরা এখানে দেখবো যে কোনটা কোন টাইপে কি বলা হয়। টাইপ 1 হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইট, ফ্যাসিলিটিস, অপারেটিং প্রসিজার্স এন্ড পার্সোনেলস, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 তে হচ্ছে ড্রাগ সাবস্টেন্স এন্ড ইন্টারমিডিয়েট material used and drug product. Type 3 packaging material. Type 4 excipients, flavor, essence, colorant, and material used in preparation. And type 5 FDA accepted reference information. FDA accepted reference information, এটা হচ্ছে type 5. A drug master file DMF is a submission to the Food and Drugs Administration FDA that may be used to provide confidential detailed information about facilities, processes, or articles used in the manufacturing, processing, packaging, and storing of one or more human drugs. তাহলে বোঝা গেল ড্রাগ মাস্টার ফাইলটা কি, এটা এফডি এর কাছে সাবমিট করতে হয়। এটা এক ধরনের কনফিডেন্সিয়াল ইনফরমেশন, যার মধ্যে কিনা যে যেখানে বানানো হচ্ছে সেখানে কি কি ফ্যাসিলিটিস আছে, কি প্রসেসে বানানো হচ্ছে, কি কি আর্টিকেল ইউজ করা হচ্ছে, প্লাস ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, প্যাকেজিং, এর সমস্ত যে প্রসেস ফলো করা হচ্ছে সেইটা, স্টোরে কিভাবে স্টোর করা হচ্ছে, সমস্ত কিছু এক এক অথবা একাধিক ড্রাগের ক্ষেত্রে সেটা এই ফাইলে নথিবদ্ধ করা হয়, তাকেই হচ্ছে ড্রাগ মাস্টার ফাইল বলে। আর এর টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 সমস্ত কি কি আছে, কোন টাইপে কি ধরনের ডিটেলস থাকে সেটা পাশে লেখা আছে, এগুলো একটু দেখে নেবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আগেও কয়েকবার এসেছে। এই পার্টিকুলার টাইপের নাম বলে দিয়ে, কোন টাইপের বলে দিয়ে তাতে কি ডিটেলস আছে সেটা জানতে চাওয়া হয়েছে। Drugs which are having high solubility and low permeability are called as class 5, class 4 drugs, class 1 drugs, class 3 drugs, or class 2 drugs. অপশন 3, মানে অপশন সি। ক্লাস 3 ড্রাগস বলছো, তাই তো? আর অন্য কেউ? ক্লাস 4। ক্লাস 4 ড্রাগস, ওকে। আর অ্যান্সার হবে ক্লাস 3 ড্রাগস। এখানে দেখবে, এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফ থেকে বুঝতে হবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ঠিক আছে, এই দিকে বাঁ দিকে যেটা ভার্টিক্যাল ভার্টিক্যাল লাইন যেটা আছে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। যত উপরের দিকে উঠছে তত পারমিয়াবিলিটি বাড়ছে। আর যেটা হরাইজন্টাল লাইন আছে সেটা হচ্ছে ভলিউম রিকোয়ার্ড টু ডিজলভ দ্য হাইয়েস্ট ডোজ। ঠিক আছে, ভলিউম কতটা লাগছে সেইটা, মানে সলিউবিলিটি। তো যেটা সব ক্লাস 1টা কি, হাই সলিউবিলিটি, হাই পারমিয়াবিলিটি। ঠিক আছে, ক্লাস 2 লো সলিউবিলিটি, হাই পারমিয়াবিলিটি। আচ্ছা, এই যে হরাইজন্টাল লাইনটা আছে সেটা বোঝো, ভলিউম রিকোয়ার্ড টু ডিজলভ দ্য হাইয়েস্ট ডোজ। তার মানে কি বলছে, যে সাপোজ হাইয়েস্ট ডোজ কোন একটা ড্রাগের আমি ধরলাম 1 গ্রাম। ঠিক আছে, তো সেই 1 গ্রামকে ডিজলভ করতে কতটা সলভেন্ট লাগছে সেইটা হচ্ছে এই হরাইজন্টাল লাইনে বলা আছে। তো কোন ড্রাগের ডিজলভ করতে যদি বেশি সলভেন্ট লাগে
তাহলে তার সলিবিলিটি বেশি না কম? কম। Suppose আমি একটা বলছি দুটো কম। ড্রাগ, দুটো আলাদা আলাদা ড্রাগ আছে, দুটো ড্রাগেরই হাইয়েস্ট ডোজ হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে? তো একটা ড্রাগ মানে একটা ড্রাগকে সলিউশন বানাতে আমার লাগছে 10 ml জল লাগছে, 10 ml ওয়াটার লাগছে। আর একটা ড্রাগকে, দুটোই 1 গ্রাম ড্রাগ, আর একটা ড্রাগকে সলিউশন বানাতে আমার লাগছে 100 ml ওয়াটার। তাহলে কোনটার সলিবিলিটি বেশি বলবো? 10 ml যেটাতে লেগেছে সেটা, না 100 ml যেটাতে লেগেছে সেইটা? 10 ml যেটা লেগেছে সেটা হাইয়েস্ট সলিবিলিটি। কারণ সে অল্প সলভেন্টেই পুরোপুরি সলিউশন তৈরি করছে, মানে তার সলভেন্টের মধ্যে সলিউশন তৈরি করার যে ক্ষমতা তার অনেক বেশি, তার ফলে অল্প সলভেন্টের মধ্যেই সে সলিউশন তৈরি করে দিচ্ছে। আর যেটা 100 ml লেগেছে তার তুলনামূলকভাবে অন্য ড্রাগের থেকে তার সলিউশন তৈরি করার ক্ষমতা কম, তাই জন্য তাকে সলিউশন বানাতে আরো বেশি পরিমাণে সলভেন্ট লেগেছে। তো এই জন্য এই যে হরাইজন্টাল লাইনে যত ডান দিকে যাচ্ছে তত হচ্ছে সলভেন্টের পরিমাণ বেশি লাগছে, আর সলভেন্টের পরিমাণ বেশি লাগছে মানে তত তার সেই ড্রাগের সলিবিলিটি কমতে থাকছে। আর পারমিয়াবিলিটির ক্ষেত্রে যত উপরে যাচ্ছে তত তার পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে। তো এইভাবে ক্লাস 1 হচ্ছে হাই সলিউবিলিটি হাই পারমিয়াবিলিটি, ক্লাস 2 লো সলিউবিলিটি হাই পারমিয়াবিলিটি, ক্লাস 3 হাই সলিউবিলিটি বাট লো পারমিয়াবিলিটি। এটা উপর মানে ভার্টিক্যাল লাইনে নিচের দিকে আছে বলে লো পারমিয়াবিলিটি, আর হরাইজন্টাল লাইনে বাঁ দিকে আছে বলে হাই সলিউবিলিটি। আর ক্লাস 4 হচ্ছে লো সলিউবিলিটি লো পারমিয়াবিলিটি। ঠিক আছে, এইভাবে এটা মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। লেসিথিন ইজ অ্যান এক্সাম্পল ফর phenolic type antioxidant, quinoline type antioxidant, organic acids, alcohol and ester, amine type of antioxidant. লেসিথিন কি? অপশন ডি। আর কেউ? লেসিথিন কি? ওকে, অ্যান্সার হবে হচ্ছে অ্যামাইন টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, অপশন ডি। Lecithin is a generic term of to designate any group of yellow brownish fatty substances occurring in animal and plant tissues which are amphiphilic. They attract both water and fatty substances and so are both hydrophilic and lipophilic, and are used for smoothing food textures, emulsifying, homogenizing liquid mixtures, and repelling sticking materials. স্টিকিং ম্যাটেরিয়াল হাটানোর জন্য ইউজ করা হয়। আর লেসিথিন হচ্ছে এক ধরনের ফ্যাটি সাবস্টেন্সেস, ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে অ্যামাইন টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট। Rule 134 of the Drugs and Cosmetics Rules stipulates that no cosmetic shall be imported which contains coal tar color other than one prescribed in schedule কোন শিডিউলে? কিউ। কোল tar শিডিউল কিউ। of schedule অপশন ডি। অপশন ডি কিউ। শিডিউল কিউ। ওকে, শিডিউল এম এ কি আছে? জিএমপি। জিএমপি। শিডিউল এন? মিনিমাম রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ার্ড ফর রানিং ফার্মাসি। ফার্মাসি। ওকে, শিডিউল সি? লাইফ পিরিয়ড অফ ড্রাগ। শিডিউল সি?
ও সি মেবি সি হচ্ছে যে বায়োলজিক্যাল বায়োলজিক্যাল স্পেশাল প্রোডাক্টস। ওকে, অপশন কিউ হবে। আর এখানে দেখো এই যে লাস্টের তিনটে পয়েন্ট লেখা আছে, the permitted synthetic organic colors and natural organic colors used in the cosmetics shall not contain more than, বলে যে তিনটে পয়েন্ট লেখা আছে, এই তিনটে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। 2 ppm of arsenic, not more than 2 ppm of arsenic calculated as arsenic trioxide, মানে যেই সিনথেটিক কালার ইউজ করা হোক না কেন, তাতে 2 ppm এর উপরে আর্সেনিক থাকলে চলবে না। নট মোর দেন 20 ppm of lead calculated as lead, and not more than 100 ppm of heavy metals other than lead calculated as total of the respective metals. তো আর্সেনিক যদি বলে নট মোর দেন 2 ppm, লেড যদি বলা হয় নট মোর দেন 20 ppm, আর অন্যান্য সমস্ত হেভি মেটালের ক্ষেত্রে লেড বাদে সেক্ষেত্রে হবে হচ্ছে নট মোর দেন 100 ppm। Convective mixing is also called as diffusive mixing, micro mixing, shear mixing, macro mixing. शेयर मिक्सिंग। ম্যাক্রো। কনভেক্টিভ মিক্সিং হচ্ছে, আর একটা নাম হচ্ছে ম্যাক্রো মিক্সিং। In the stomach, the stimulation of vagal which increases the gastric acid due to H2 receptor, alpha receptor, M3 receptor, 5-HT receptor বা serotonin receptor, কোনটা হবে? H2 H2, okay. In the stomach, the stimulation of vagal nerve which increases the gastric acid is due to, okay, right answer will be M3 receptor. ঠিক আছে, এটা কোলিনার্জিক রিসেপ্টর সিস্টেমের মধ্যে আসে। মাস্কারানিক 3 receptor. In neuronal pathway, acetylcholine released by vagal nerve directly stimulates gastric acid secretion through muscarinic M3 receptor located on the basolateral membrane of parietal cells. ঠিক আছে, এটা হচ্ছে M3 receptor muscarinic। কিন্তু M3 রিসেপ্টর জিআইটি তে প্রেজেন্ট থাকে না তো? M1 রিসেপ্টর থাকে তো, মানে মাসকারনিক M1 রিসেপ্টর রেসপন্সিবল ফর HCl সিক্রেশন। M3 রিসেপ্টর জিআইটি তে থাকে না। M3 রিসেপ্টর জিআইটি তে থাকে না বলছো, তাই তো? মানে স্মুথ মাসেলে থাকে M3 রিসেপ্টর, তো স্মুথ ওই জন্য কি জিআইটি বলেছে? না না, তুমি কি বলতে চাইছো যে M3 জিআইটি তে থাকে কি থাকে না? M3 থাকে না, M1 থাকে জিআইটি তে, M2 থাকে হার্টে, আর M3 থাকে স্মুথ মাসেল। ওকে, ঠিক আছে, আসছি এটাতে আমি, দাঁড়াও। The band of the colored components of a light beam is called its range, accommodation, spectrum, form. কোনটা হবে অ্যান্সার? The band of the অপশন বি। option components of a light beam is called, light beam যে অপশন সি। কম্পোনেন্ট গুলো হয় সেটাকে কি বলে, সেই কালার ব্যান্ড গুলোকে? অপশন সি বলছো, তাই তো? हाँ
ওকে, অপশন সি হবে রাইট অ্যান্সার। অপশন সি তে আছে হচ্ছে স্পেকট্রাম। প্রথমে হচ্ছে রেডিও ওয়েভ 10⁻³ নেক্সট হচ্ছে মাইক্রোওয়েভ 10⁻², ইনফ্রারেড 10⁻⁵। ভিজিবল হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁶, আল্ট্রাভায়োলেট 10⁻⁸, এক্স রে 10⁻⁻10, আর গামা রে হচ্ছে 10⁻⁻12। এই হচ্ছে ওয়েভলেন্থ। এর মধ্যে আর্থের অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করতে পারে, রেডিও ওয়েভ পেনিট্রেট করতে পারে, আর ভিজিবল লেন্থ হচ্ছে পেনিট্রেট করতে পারে। এছাড়া আর বাকি কোনো আহ, যে রেস গুলো আছে তারা পেনিট্রেট করতে পারে না। আহ, আমাদের পৃথিবীর যে অ্যাটমসফিয়ার আছে তাকে পেনিট্রেট করার ক্ষমতা কারণ নেই। ভিজিবল ভিজিবল ওয়েভ আর হচ্ছে রেডিও ওয়েভ ছাড়া। Okay, positive adsorption leads to decrease in surface tension, globule size, particle size, na velocity. Positive adsorption leads to decrease in. Positive adsorption এর জন্য কি ডিক্রিজ হয়? গভীর সাইজ। আর কেউ? গ্লোবুলার সাইজ একজন বললো, আর একজন, আর কেউ? Particle size. Particle size. Okay, answer will be surface tension. Adsorption is defined as the deposition of some molecule or ions onto the surface of the liquid. লিকুইডের যে গ্লোবিউল সাইজ আছে তার সারফেসে যদি কোনো পার্টিকেল মলিকিউল বা আয়নকে যদি সে ট্র্যাপ করে রাখে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডসর্পশন। Certain solute molecule and ions when added to in a liquid are partitioned in favor of surface of the or the interface, surface or the interface. This is termed as positive adsorption. Some other solute molecules or ions partitioned in favor of bulk of the liquid. This is this termed as a negative adsorption. তাহলে পজিটিভ অ্যাডসর্পশন আর নেগেটিভ অ্যাডসর্পশন কাকে বলে বোঝা গেল? তো পজিটিভ অ্যাডসর্পশনের সময় সারফেস ফ্রি এনার্জি এন্ড সারফেস টেনশন ডিক্রিজড। সারফেস এনার্জি ফ্রি মানে ছাড়ে এবং সারফেস টেনশন যেটা আছে সেটা কমে যায়। আর নেগেটিভ অ্যাডসর্পশনের ক্ষেত্রে সারফেস ফ্রি এনার্জি এন্ড সারফেস টেনশন ইনক্রিজড।
How many chromosomes are there in human beings? 46, 40, 44, 48. 46. 46. 46 chromosomes আছে, তার মধ্যে 44 হচ্ছে অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেটা XX হতে পারে অথবা XY হতে পারে। The internationally accepted method of measuring obesity is Sullivan's index, Pondrial index, H index, body mass index. কোনটা হবে? Option D, body mass অপশন index. ডি। Body mass index. Okay, Sullivan index কি? Sullivan's method is the number of remaining years of at a particular age that an individual can expect to live in a healthy state. It is computed by subtracting the probable duration of the bed disability and inability to perform major activities from the life expectancy. মানে কোনো একটা বছরের নির্দিষ্ট একটা মানে কোনো একটা সময় থেকে কোনো একটা বয়স থেকে সে আর কত বছর নর্মাল হেলদি লাইফ লিড করতে পারবে সেইটা ডিসাইড করার যে মেথডটা সেটাকে বলা হয় হচ্ছে সুলিভেন্স মেথড। Pondrial's index বা PI it is an essential measure to study physical growth of fetus, infants and newborn babies, adolescents and adults. Lower PI is found among the malnourished infants and newborn babies and higher in obese ones. PI is also applied in maternity treatment টু ডিটেক্ট ইম্পেয়ার্ড ফিটাল গ্রোথ। মানে পন্ড্রিয়াল ইন্ডেক্সে কি করা হয় যে না ফিটাস, ইনফ্যান্ট, নিউবর্ন বেবি, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্ট মানে বিভিন্ন স্টেজে তার যে গ্রোথ যেটা হওয়া উচিত, নর্মাল গ্রোথ যেটা হওয়া উচিত, সেই গ্রোথ ফ্যাক্টরটাকেই বা সেই ইন্ডেক্সটাকেই বলা হয় হচ্ছে পন্ড্রিয়াল ইন্ডেক্স। ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে পন্ড্রিয়াল ইন্ডেক্স কমে যায়, আবার ওবেস যদি কোনো ক্যান্ডিডেট থাকে তার ক্ষেত্রে পন্ড্রিয়াল ইন্ডেক্স বেশি হবে। H index is calculated by counting the number of publications for which an author has been cited by the number of by other authors at least the same number of the times. For instances, H index of 17 means that the scientist has published at least 17 papers and that each been cited at least 17 times. মানে এইচ ইন্ডেক্সটা এই বডি বা এই বডি মাসের সঙ্গে জড়িত নয়, এটা হচ্ছে অন্য একটা ইন্ডেক্স যেখানে কি বলা হচ্ছে যে একজন সায়েন্টিস্ট যতগুলো পেপার পাবলিশ করেছেন, যতগুলো সায়েন্টিফিক রিসার্চ পেপার পাবলিশ করেছেন এবং প্রত্যেক পেপার ঠিক ততবার মানে যতগুলো পেপার পাবলিশ করেছেন প্রত্যেকটা পেপার ততবার কোনো অন্য সায়েন্টিস্ট দ্বারা সেই পেপারটাকে সাইটেড করা হয়েছে। সাইটেড মানে হচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করা বা অন্য কোনো পেপারে সেই এই পেপারটাকে অ্যাজ আ রেফারেন্স হিসেবে ইউজ করা, এগুলোকে বলা হয় সাইটেশন করা। তো সেইটা করা হয়েছে, তো সে তখন বলা হবে হচ্ছে সেটাকে বলা হবে এইচ ইন্ডেক্স। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে এইচ ইন্ডেক্স 17 মানে কোনো একজন সায়েন্টিস্ট 17খানা পেপার পাবলিশ করেছেন এবং 17টা পেপারে 17টাই অ্যাটলিস্ট 17 বার করে সেটা সাইটেড হয়েছে, তো তখন বলা হবে যে এইচ ইন্ডেক্স 17। আর বিএমআই তো আমরা জানি বডি মাস ইন্ডেক্স, এটা হচ্ছে ইজ আ মেডিকেল স্ক্রিনিং টুল দ্যাট মেজার্স দ্য রেশিও অফ হাইট টু ইয়োর বডি ওয়েট টু এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ বডি ফ্যাট ইউ হ্যাভ। Healthcare providers calculate BMI by using weight in kilograms and divided by the square of height in meters. কিভাবে বের করা হয় না যে কিলোগ্রামে ওয়েটটাকে মাপা হয়, তারপরে সেটাকে হাইট যেটা আছে হাইটের স্কোয়ার মানে 5 ফুট যদি হাইট হয় তাহলে সেক্ষেত্রে 25 বা 6 ফুট হলে 36 সেইভাবে
সেইটা দিয়ে ভাগ করা হয়, ওয়েট যেটা আছে সেটাকে ভাগ করা হয়। দ্য সোর্স অফ ভিনক্রিস্টিন কি হবে? ভিনক্রিস্টিনের সোর্স কি? অপশন বি। ক্যাথারান্থাস রোজিয়াস। ভিনক্রিস্টিন আর কি পাওয়া যায়? ভিনব্লাস্টিন পাওয়া যায় ক্যাথারান্থাস থেকে। আর এই ভিনক্রিস্টিন ভিনব্লাস্টিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ঠিক আছে, মাইক্রোটিউবিউল ফরমেশনকে আটকে দেয় এরা। Which of the following is the statistical procedure to detect the difference existing in between two or more samples? ANOVA, standard error, chi-square, na arithmetic mean? Which of the following is the statistical procedure to detect the differences existing in between two or more samples? ANOVA। ANOVA ফুল ফর্ম কি বলো? এটা মনে পড়ছে না, কি অ্যানালাইটিক্যাল কিছু হবে। ANOVA ফুল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। Analysis of variance, ANOVA, is a statistical formula used to compare variance across the means or average of different groups. বিভিন্ন গ্রুপের যে ভ্যারিয়েন্স আছে তার মধ্যে কম্পেয়ার করার জন্য এটা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা ইউজ করা হয়। A range of scenarios use it to determine if there is any difference between the means of different groups. ঠিক আছে, বেসিক্যালি ডিফারেন্ট গ্রুপের যে ভ্যারিয়েন্ট বা যে ক্যান্ডিডেটস যেগুলো আছে তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য বা তাদের মধ্যে কম্পেয়ার করার জন্য এই টুলটাকে ইউজ করা হয়। Entamoeba histolytica belongs to class fungus, bacteria, protozoa, virus. প্রোটোজোয়া। তো হচ্ছে Entamoeba histolytica হচ্ছে প্রোটোজোয়া। Entamoeba histolytica is an anaerobic parasitic amoebozoan, part of the genus Entamoeba, predominantly infecting humans and other primates, causing amoebiasis. Entamoeba histolytica is estimated to infect about 35 to 50 million people worldwide. The word histolysis literally means disintegration and dissolution of organic tissue. Histolysis মানে হচ্ছে disintegration and dissolution of organic tissue. Fillers are often incorporated into the polymer to enhance the fillers কি জন্য ইউজ করা হয়? thickness, mechanical strength, solubility, viscosity. অপশন ডি। viscosity বলছো তাই তো? ওকে, রাইট অ্যান্সার উইল বি মেকানিক্যাল স্ট্রেংথ। ফিলার ইউজ করা হয় হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথকে ইনক্রিজ করার জন্য। মাইল্ড শ্যাম্পু ইজ প্রিপেয়ার্ড উইথ amphoteric surfactant, non-ionic surfactant, anionic surfactant না cationic surfactant? মাইল্ড শ্যাম্পু কি ধরনের সারফেক্ট্যান্ট ইউজ করা হয় মাইল্ড শ্যাম্পুতে? ক্যাটায়নিক। আর কেউ? মাইল্ড শ্যাম্পুতে কি ধরনের সারফেক্ট্যান্ট ইউজ করা হয়? ক্যাটায়নিক হবে মনে হচ্ছে। Okay, right answer will be amphoteric surfactant. Amphoteric surfactants can have
a negative or positive charge or no charge depending on the acid or alkaline environment. Acid or alkaline environment যেরকম environment থাকবে তার উপরে ডিপেন্ড করে পজিটিভ অথবা নেগেটিভ অথবা কোনো চার্জ নাও থাকতে পারে। Amphoteric substance surfactants are generally used as the primary surfactant in mild shampoo formulations. Mild shampoo formulation এ as a primary surfactant হিসেবে কাজ করে এই amphoteric surfactant। তো বেসিক্যালি অ্যাম্ফোটেরিক বলার মানে কারণটাই হচ্ছে এটা যে এতে পজিটিভ অথবা নেগেটিভ দুই ধরনেরই চার্জ থাকতে পারে। ম্যাগনেসিয়াম সালফেট ইজ কমনলি নোন অ্যাজ রচেল সল্ট, এপসম সল্ট, ফ্লাওয়ার অফ সালফার, লাইমস্টোন। এপসম সল্ট। এপসম সল্ট। আর কেউ? আর কেউ বলবে ম্যাগনেসিয়াম সল্ট সালফেটকে আর কি নামে জানা যায়? রচেল সল্ট, এপসম সল্ট, ফ্লাওয়ার্স অফ সালফার নাকি লাইমস্টোন? ওকে, অ্যান্সার উইল বি এপসম সল্ট। এই বিভিন্ন ধরনের সল্ট গুলোর যে বিভিন্ন ধরনের এক্সট্রা নাম আছে সেটার একটা লিস্ট এই পিডিএফ এই আগের ক্লাসে করানো হয়েছিল। এই পিডিএফটা থেকে দেখে নেবে আর একবার, সেখানে লেখা আছে কস্টিক সোডা, তারপরে বেকিং সোডা, ওয়াশিং সোডা, এপসম সল্ট, টাটারেমেটিক, কাকে মানে অ্যাকচুয়াল কেমিক্যাল নেম আর এই ধরনের যে এক্সট্রা নাম যেগুলো আছে সেগুলোর একটা লিস্ট আছে দেওয়া, ওখান থেকে দেখে নেবে। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভলেন্থ? ডেসিবেলস, মিটার, হার্টজ নাকি সেকেন্ড? ওয়েভলেন্থের এসআই মিটার। ওয়েভলেন্থের এসআই ইউনিট বলছো মিটার? অ্যাবসলিউটলি রাইট। ওয়েভলেন্থের যেটা এসআই ইউনিট আছে সেটা হচ্ছে মিটার। আচ্ছা, ওয়েভলেন্থ কাকে বলে? ওই তো ডিস্টেন্স বিটুইন টু ম্যাক্সিমাম টর্ক, মানে দুটো যে মানে দুটো যে পিক আছে ওই ম্যাক্সিমাম হাইট। ওইখান থেকে ডিস্টেন্সটা, দুটো যে পিক ম্যাক্সিমাম হাইট আছে তাদের মাঝের যে ডিস্টেন্সটা সেটাকে বলা হয় হচ্ছে ওয়েভলেন্থ, আর এর এসআই ইউনিট হচ্ছে মিটার। Calamine lotion is an example of liquid gas phases mixing, soluble solid liquid phases mixing, liquid liquid phases mixing, solid liquid phases mixing. সলিড লিকুইড। সলিড লিকুইড। ক্যালামাইন লোশন অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের সাসপেনশন। তো এটার জন্য এটা হচ্ছে সলিড লিকুইড ফেজেস মিক্সিং। ওকে, the sum of kinetic and potential energy of an object and its total is dash energy. The sum of the kinetic and potential energy of an object and its total is dash energy. এর টোটালটাকে কি বলা হয়? কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জি টোটালকে কি বলা হয়? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, থার্মাল না কেমিক্যাল এনার্জি? মেকানিক্যাল। আর কেউ? মেকানিক্যালি মনে হচ্ছে, মেকানিক। Right answer will be mechanical energy. The term mechanical energy means the sum of an object's potential and kinetic energy, EM,
equals to ek plus ep. When work is done on an object, the object gains energy as a result. An object is gaining kinetic energy if it increases its speeds. An object is gaining gravitational potential energy if it is getting higher above the reference point, the ground. রেফারেন্স পয়েন্টের উপরে যদি আরো উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে গ্র্যাভিটেশন এনার্জি, আর এদিকে কাইনেটিক এনার্জি ইফ ইট ইনক্রিজেস ইটস স্পিড। যদি স্পিড বাড়ানো হয় তাহলে সেখানে কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। তো টোটালে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটোর সামকে বলা হয় হচ্ছে মেকানিক্যাল এনার্জি। জি প্রোটিন কাপলড রিসেপ্টর, 7 alpha helix, 6 alpha helix, 4 alpha helix না 5 alpha helix? অপশন এ। 7 alpha helix, তাই তো? হ্যাঁ। A bundle of 7 alpha helix, কি হয় যে একটা এখানে দেখো পাশের ছবিটাতে 7টা হেলিক্স আছে, আলফা হেলিক্স আছে। জি প্রোটিন coupled receptors, GPCRs, also known as 7 transmembrane domain receptors, 7 TM transmembrane receptors, heptahelical receptors, সার্পেন্টাইন রিসেপ্টর। সার্পেন্টাইন রিসেপ্টর কেন বলা হয়? এই যে ছবিটাতে দেখো সাপের মতো পেঁচানো থাকে, ওই জন্য এটাকে সার্পেন্টাইন রিসেপ্টরস বলা হয়। and G protein linked receptor, GPLR, form a large group of evolutionarily related proteins that are cell surface receptors that detect molecules outside the cell and activate cellular response. মানে বাইরের থেকে সেটা অ্যাটাচ হয় এবং সেলুলার রেসপন্স যেটা সেটা সেলের ভিতরে তৈরি হয়। দে আর কাপলড উইথ জি প্রোটিনস। এই যে নিচের দিকে দেখো জি প্রোটিন আছে, মানে যেখানে আলফা হেলিক্স গুলো শেষ হয়েছে সেখানে দেখো জি প্রোটিন আছে, তো সেই জি প্রোটিনের সঙ্গে কাপলড অবস্থায় থাকে। দে পাস থ্রু দ্য সেল মেমব্রেন even times, they pass through the cell membrane even times in the form of 6 loops, 3 extracellular loops interacting with the ligand molecules, 3 intracellular loops interacting with G proteins, and তো এখানে বেসিক্যালি কি বলছে যে 7টা যে হেলিক্স থাকে সেটা হচ্ছে 6টা লুপ তৈরি করে, 6টা লুপ এক্সটার্নাল এবং 6টা লুপ ইন্টারনাল। Alcohol reacts with carboxylic acid in the presence of inorganic acid to form কি তৈরি করে? স্টার। অ্যালকোহল যদি কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ইন প্রেজেন্স অফ ইনঅর্গানিক অ্যাসিডের প্রেজেন্সে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি রিঅ্যাক্ট করে তাহলে কি তৈরি করবে? ইথার, অ্যালডিহাইড, অ্যামাইড, এস্টার। ওকে, রাইট অ্যান্সার উইল বি এস্টার। The reaction called Fischer esterification is characterized by the combining of an alcohol and an acid with acid catalysis to to yield an ester plus water. দেখো নিচের ছবিটাতে রয়েছে এস্টার প্লাস ওয়াটার। এস্টার মানে হচ্ছে ও দিয়ে তারপরে আর একটা অ্যালকালাইন গ্রুপ অ্যাড হওয়া, মানে দুটো অ্যালকালাইন গ্রুপের মাঝে একটা অক্সিজেন বন্ড তৈরি করা, সেটা হচ্ছে এস্টার। As per the changes made in the Hatch-Waxman Act, how many months stay will be permitted in case of those
পেটেন্টস লিস্টেড ইন দ্য অরেঞ্জ বুক, অরেঞ্জ বুকে লিস্ট করা আছে এরকম ধরনের পেটেন্ট এর ক্ষেত্রে ক বছরের জন্য স্টে করানো যেতে পারে? স্টে উইল বি পারমিটেড হ্যাচ ওয়ার্কসম্যান অ্যাক্ট এর দ্বারা। অ্যাক্ট শুনেইনি কোনোদিন। এটা এই ধরনের কোশ্চেন গুলো খুব কম আসে, খুবই রেয়ার আসে, বাট মাঝে মধ্যে একটা আসে, এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে 30 মান্থস, আপ টু 30 মান্থস পর্যন্ত স্টে পারমিট করা যেতে পারে। As per the changes made in the Hatch-Waxman Act, how many months stay will be permitted in case of those patents listed in the Orange Book? অরেঞ্জ বুকে লিস্ট করা আছে এরকম পেটেন্টের ক্ষেত্রে কত মাসের স্টে করানো যেতে পারে? সেটা হচ্ছে 30 মান্থস। ঠিক আছে, বোঝা গেল? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না না, আর ওই যেটা গ্যাস্ট্রিক অ্যাসিডের ওই কোশ্চেনটা। রিসেপ্টর তো ঠিক আছে, আমি দেখে বলছি ওটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। বাই, ওকে, গুড নাইট। গুড নাইট।